বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল এতদিন একাদশ ঘরে ছিল কন্যা রাশিতে। এবার মঙ্গলের পরিবর্তন হচ্ছে 13 সেপ্টেম্বর 2025 থেকে 27 অক্টোবর পর্যন্ত। তো এই পরিবর্তনে মঙ্গল থাকবে তুলা রাশিতে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরে রাশির অধিপতির অবস্থান এখানটাতে কিন্তু অবযোগ তৈরি করছে, কিন্তু আবার তার সাথে আবার বিপরীত রাজযোগও তৈরি করছে। কারণ মঙ্গলের যে অবস্থান, মঙ্গল কিন্তু তার মূল ত্রিকোণ রাশির উপর সপ্তম দৃষ্টি থাকছে। সেরকম আবার দৃষ্টি থাকছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে একদম রাশির তৃতীয় ঘর, যেটা হচ্ছে মকর রাশি, তার উচ্চ ঘর। এবং অষ্টম দৃষ্টি পড়ছে একদম ওই সপ্তম ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি। তো মঙ্গলের এই পরিবর্তন কী রকম প্রভাব নিয়ে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এই সমস্ত কিছু আজকে তুলে ধরবো। কোন দিক থেকে বৃশ্চিক রাশি এই সময়ে লাভবান হবে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান। কারণ অবযোগ তৈরি হওয়া মানে সংঘর্ষ জিনিসটা তৈরি হওয়া জীবনে। রাশির অধিপতির দ্বাদশে অবস্থান করলে সংঘর্ষ হয়, তো এই জিনিসটা তো থাকছে। এবং দ্বাদশ ঘরে রাশির অধিপতি অবস্থান করছে, ব্যয় জিনিসটাও থাকবে। আবার অনেক দিক থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজই হবে। দ্বাদশ ঘর যে শুধু ব্যয়ের ঘর সেটাও না, অনেক দিক থেকে অনেক উন্নতির যোগও থাকছে এই সময়কালে। তো যাই হোক, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে এবং তার সাথে চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে তুলা রাশিতে, এটা ঠিক, কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রের কিন্তু ভূমিকা অন্যরকম থাকবে। অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করলেও সংঘর্ষ যথেষ্ট নিয়ে আসলেও বৃশ্চিক রাশির ক্ষেত্রে সফলতা থাকছে, বিভিন্ন দিক থেকে সফলতা থাকছে। আর বৃশ্চিক রাশি সত্যি কথা বলতে কর্মঠ রাশি, এরা কোনো সংঘর্ষ জিনিসকে ভয় পায় না, বরঞ্চ সংঘর্ষকে ঠেলে ঠুলে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে এদের মেন ইন্টেনশন। অতএব এরা সংঘর্ষ যে কী সেটাকে দেখে ভয় পায় না। তো এখানটাতে অনেক দিক থেকে ভালো জিনিস উঠে আসছে বৃশ্চিক রাশি। যেমন বৃশ্চিক রাশি তার মূল ত্রিকোণ রাশিকে দেখছে দ্বাদশ ঘর থেকে। দ্বাদশ ঘর থেকে সপ্তম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে, যেত ষষ্ঠ ঘরে তো তার মূল ত্রিকোণ রাশি পড়ছে, তো ষষ্ঠ ঘরের কারক হয়ে যায়। এবার দ্বাদশ ঘরে অবস্থান করছে, আবার চতুর্থ দৃষ্টি দিয়ে দেখছে তার উচ্চ ঘর, যেটা হচ্ছে মকর রাশি, পুরুষার্থ পরাক্রমের ঘর। এই ঘরটাতে উচ্চ ঘর পড়ে গেছে। আবার সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি দিয়ে পড়ছে হচ্ছে সপ্তম ঘর বৃষ রাশিতে। এবং মঙ্গলদেবের এই গোচরকালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, সেরকম রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাহুর উপরেও থাকছে। এবং সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে মঙ্গল আর শনির সমসপ্তম যোগটা ছিল, সেই যোগটা তো ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, তবে কি শনির সাথে ষষ্ঠক যোগ থাকছে, কিন্তু এখানটাতে পরিস্থিতিটা অন্য রকম হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে কিন্তু রাহু আর শনি থাকছে। কারণ শনি আর রাহুর যে অবস্থান সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকছে। এবং দেবগুরু বৃহস্পতি আবার এই সেপ্টেম্বরের 19 তারিখে চরণ চেঞ্জ করবে, প্রথম চরণ থেকে আবার দ্বিতীয় চরণে চলে আসবে। এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। তো অবস্থানগুলো তো যথেষ্ট ভালো, নক্ষত্রগত অবস্থানও ভালো। রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। মঙ্গল তো 27 অক্টোবর পর্যন্ত থাকবে, তারপর আবার রাশির উপরে চলে আসবে। তো এর মধ্যে আবার অনেকগুলো পরিবর্তনও হবে, বড় বড় পরিবর্তন হয়ে যাবে। যেমন শনির আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। আবার দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর আবার উচ্চ ঘরে অবস্থান করবে। তখন তো দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম দৃষ্টি দিয়ে রাশির উপরেই থাকবে, বৃশ্চিক রাশিকে দেখবে। তো অনেকগুলো ভালো পরিবর্তনও থাকছে। তো ওইটাই বোঝাচ্ছে যে সংঘর্ষ থাকলেও সফলতা যথেষ্ট পাবে। আর সংঘর্ষকে দেখে বৃশ্চিক রাশি কোনোভাবেই ভয় পায় না। মঙ্গল তার পরিবর্তন এই যে গোচরটা সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে, স্বাতী নক্ষত্রে এবং বিশাখা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলদেবের নিজের নক্ষত্র। তো 13 সেপ্টেম্বর যে সময় মঙ্গল রাশি পরিবর্তন করবে সে সময় কিন্তু নিজেরই নক্ষত্রে থাকছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে থাকবে। চিত্রা নক্ষত্রের 4টি চরণের মধ্যে 2টি চরণ পড়ছে হচ্ছে কন্যা রাশিতে, যেটা লাভের ঘর ছিল।
তো কন্যা রাশিতে যখন মঙ্গল এই ঘরে অবস্থান করছিল, কন্যা রাশিতে যেটা একাদশ ঘর, সেই সময় কী হচ্ছিল যে বুধের ম্যানেজমেন্ট ক্ষমতা, বুধের স্মরণশক্তি, বুধের বুদ্ধি জ্ঞান এগুলো লেগে যাচ্ছিল। এবার শুক্রের রাশিতে যখনই আসলো এই চিত্রা নক্ষত্র, তো চিত্রা নক্ষত্রে শুক্রের কী হচ্ছে, শুক্রের প্রতিভা, শুক্রের গুণ, শুক্রের আকর্ষণ ক্ষমতা, এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এবং গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কী হয় যে নিজের নক্ষত্রে থাকলে তার বল যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। এবার মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করে তার উচ্চ ঘরকে দেখছে, আবার তার মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তো এই যথেষ্ট ভালো প্রভাব দিবে। চিত্রা নক্ষত্রের দুটি চরণ এই তুলা রাশিতে পড়ছে, যেরকম মঙ্গলের প্রভাব থাকছে সেরকম শুক্রের প্রভাব থাকছে, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা দেব। তো বিশ্বকর্মার দ্বারা যে নির্মিত হয় সেই নির্মাণে তো কোনো সময় ওই বাস্তুদোষ জিনিসটা থাকে না। এই নক্ষত্রটা তো খুব পবিত্র নক্ষত্র, অর্থাৎ এই সময়কালে যারা নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। তো নির্মাণ কার্য যে শুধু বাড়ির পাশে হবে সেটাও তো না, দেশ বিদেশ অনেক ক্ষেত্রেই রয়েছে। যারা বড় বড় টেন্ডার পায়, বড় বড় রাস্তাঘাটের কাজ, বড় বড় বিল্ডিংয়ের কাজ, এই কাজগুলো তো দেখালো যে অনেকের দূরে দূরেও হয়। তো সেইখানটাতে যে নাম, সেইখানটাতে প্রসিদ্ধি, এইগুলো পেয়ে যাওয়া, যে এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাওয়া যে অমুক লোক এই কাজটা করে দিয়ে গেছে, খুব ভালো করেছে, ফিনিশিং কত সুন্দর, কত সুন্দর তার কাজের গুণের মান, তো এইগুলো জিনিস উঠে আসছে এই সময়কালে। অর্থাৎ বিদেশে খ্যাতি অর্জন করা, কিংবা যারা কোনো বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, যেরকম একটা বড় প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট যেটা বিদেশ সংক্রান্ত, সেই প্রজেক্টগুলো হাতে পাওয়া, এগুলো বোঝাচ্ছে। কিংবা বিদেশি কোম্পানিতে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মলাভ হয়ে যাওয়া, যথেষ্ট ভালো অবস্থান। চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান, বিশ্বকর্মা হচ্ছে অধিপতি দেবতা, এটা খুবই পবিত্র নক্ষত্র। এবং এই নক্ষত্রে বড় বড় কোম্পানির মানে যাদের ভিত স্থাপন বা কোনো বড় কাজের কোনো ভিত স্থাপন হচ্ছে, সেই কাজ কিন্তু এই নক্ষত্র করে। এত পবিত্র নক্ষত্র হচ্ছে এই চিত্রা নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব। যারা আবার হস্তশিল্পীর সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে উন্নতি চরম যোগ রয়েছে এই সময়কালে এই চিত্রা নক্ষত্রে মঙ্গলের। বিদেশ সংক্রান্ত কাজগুলো পেয়ে যাওয়া, কোনো বিদেশে কোনো প্রোগ্রাম হচ্ছে তার জন্য একটা কোনো বড় মালের অর্ডার পেয়ে যাওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির। হ্যাঁ, তবে কি যে সংঘর্ষ, দৌড়াধৌড়ি, ঝাঁপাঝাঁপি এগুলো জিনিস থাকছে, পরিবর্তন জিনিসটা থাকছে। যেমন মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো দ্বাদশ ঘরে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি থাকছে ওই মকর রাশিতে, উচ্চ ঘরে, যেটা হচ্ছে ওই যোগাযোগের ঘর। এমন জায়গায় যোগাযোগ হলো নিজের বাড়ির জায়গা থেকে অনেক দূরে, সেই জায়গাতে কাজ পেয়ে যাওয়া, সেখানটাতে কোনো কাজ সুনিশ্চিত হয়ে যাওয়া, যে বছরও কাজ করলাম পরের বছরও কাজ করব, বা ওখানটাতে প্রসিদ্ধি লাভ করা, এই জিনিসগুলো হবে এই চিত্রা নক্ষত্রে। খুবই ভালো নক্ষত্রের অবস্থান, মঙ্গলের এই অবস্থান। তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন, কারণ চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, মঙ্গল এই নক্ষত্র অবস্থান করবে, তো এই কাজগুলোতে কিন্তু ধৈর্যের বিশেষ প্রয়োজন রয়েছে এই সময়কালে। এবং যত ধরনের বাগ বিবাদ, গণ্ডগোল, অশান্তি, এই সময়কালে কিন্তু এদিক থেকে যথেষ্ট দূরেও থাকতে হবে। এরপরে চলে আসবে 23শে সেপ্টেম্বর চলে আসবে সাথী নক্ষত্র। সাথী নক্ষত্র এটাও ভালো নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। তো রাহুর নক্ষত্রে থাকছে, আবার রাহুর কিন্তু দৃষ্টিও থাকছে এই মঙ্গলের উপর। এবং রাহু কিন্তু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র চতুর্থ ঘরে, যেটা কুম্ভ রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং দেবগুরু বৃহস্পতির সাথেও নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এই সময়কালে এই রাহুর। তো যাই হোক, সাথী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব। বায়ু যেরকম চারিদিকে থাকে, বায়ুকে যেরকম আটকানো যায় না, চারিদিকে ছড়িয়ে পড়ে, তো সাথী নক্ষত্রের জাতক দ্বারা কাজ কিন্তু সমাজে একটা প্রতিভা মানে ছাপ ফেলে, তার কাজও কিন্তু সমাজে যথেষ্ট ছেয়ে যায় এক কথায় বলতে গেলে। এই নক্ষত্রের 4টি চরণই পড়ছে এই তুলা রাশিতে। তো তুলা রাশিতে শুক্রের প্রভাব এবং রাহুর প্রভাব মিলে যায়, যার জন্য ব্যক্তি বা জাতক প্রচণ্ড প্রসিদ্ধি লাভ করে। অর্থাৎ এইখানটা তো সেই জিনিসটাও আসছে, শৌখিনতা জিনিসটা চলে আসছে, ভৌতিক জিনিসটা চলে আসছে। অর্থাৎ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, চতুর্থ ঘর ভৌতিক সুখের কাজের সাথে, যেরকম গাড়ি হোক, ঘোড়া হোক, তারপর হচ্ছে ভালো কোনো আরামদায়ক জিনিস হোক, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। কারণ সাথী নক্ষত্র বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে দেখতে পাওয়া যায়।
খুবই তীব্র বুদ্ধি সম্পন্ন হয় এবং বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হয়, তার সাথে দূরদর্শী সম্পন্ন হয় এবং যে কোনো দীর্ঘকালীন যোজনার সাথে যদি যুক্ত থাকে সেই কাজকে কিন্তু আবার পূরণও করে, সম্পূর্ণ করে, আত্মনির্ভর হয়। বড় বড় ব্যবসায়িকদের জন্মছকে সাথী নক্ষত্র পাওয়া যায়। এদের নির্ণয় করার ক্ষমতা খুব ভালো হয়, নিজের আলোচনা কিন্তু আবার সহ্য করতে পারে না। এটা হচ্ছে এদের মাইনাস দিক এই সাথী নক্ষত্রের, যে কেউ যদি আলোচনা করে তো চট করে মাথা গরম করে নেবে বা সহ্যই করবে না। তো রাহু নক্ষত্রে মঙ্গলের এই অবস্থানে কিন্তু এই জিনিসটা অত্যধিক মনের মধ্যে ক্রোধ, যে দিগ এগুলো চলে আসবে কেউ যদি সমালোচনা করে। অতএব এদিক থেকে সাবধান। আর যদি নিজের সমালোচনার যদি সংশোধন করে এগিয়ে চলে তাহলে আবার খুব ভালো। তবে সাথী নক্ষত্র বায়ুদেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি। তো বায়ুর তো ভালো রূপ দেখা যায়, আবার কোনো সময় আবার খারাপ রূপও দেখা যায়। অর্থাৎ এদের জীবনে কিন্তু এমন কিছু কিছু সময় চলে আসে যে সময়টা কিন্তু খুবই খারাপ যায়, তারপরে কিন্তু আবার গা ঝেড়ে আবার সেই নিজের জায়গাতে ফিরে আসে এবং মানে নিজের ছাপ আবার তৈরি করে সমাজে। কারণ বায়ু যেরকম ভালো রূপ দেখায় সেরকম আবার ঝড় ঝাপটা তুফান এগুলোও কিন্তু জীবনে নিয়ে আসে এই সাথী নক্ষত্র। সাথী নক্ষত্রে রাহু খুবই পজিটিভ ঊর্জা দেয়, যাতে ব্যক্তি কিন্তু ধনবান হয়, বড় ব্যবসায়িক হয়। এদের জীবনে অ্যাম্বিশনটা কিন্তু অন্যদের থেকে অন্যের তুলনায় এদের অ্যাম্বিশনটা কিন্তু অন্য মাত্রা হয়। খুবই ভালো নক্ষত্র এবং এই নক্ষত্রের সাথে জ্ঞানের দেবী মা সরস্বতীর ইনভলভ রয়েছে। এরা যদি পড়াশোনার দিক থেকেও যদি মনোযোগী হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক বড় বড় ভালো ভালো ইঞ্জিনিয়ার, ভালো ভালো র্যাঙ্কে যায়, শিক্ষার দিক থেকে বিশেষ সফলতা পায়। এবং সাথী নক্ষত্রের যে এলিমেন্ট সেটা কিন্তু আবার অগ্নিকে দেওয়া হয়েছে, অগ্নিদেব। তো মনের মধ্যে তৈরি আগুন, আর বায়ু এদিকে জ্বলতে সাহায্য করে, অর্থাৎ মনের আগুনকে জ্বলতে সাহায্য করে, যার ঊর্জাটা মঙ্গলের মাধ্যমে উঠে আসছে এই সময়কালে। অর্থাৎ জীবনে যদি কোনো কিছু টার্গেট নেয় যে আমাকে এটা করতে হবে, আমার লক্ষ্য স্থির এটা, সেই জিনিসটাও কিন্তু পাওয়ার ক্ষমতা রাখে এই সাথী নক্ষত্র। দীর্ঘকালীন কাজে যথেষ্ট সফলতা পায়। এই নক্ষত্রে বিশেষ করে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে তারা যারা কোনো কোম্পানির উদ্ঘাটন করছেন বা কোনো কোম্পানির প্রোডাক্ট মার্কেটে আসছে তার যে অ্যাডভার্টাইজ, তার যে বিজ্ঞাপন, বা কোনো কিছু লঞ্চ করছে তার যে একটা প্রচার, এই দিক থেকে কিন্তু একটা বিশেষ সফলতা। কারণ বায়ু কিন্তু এক জায়গায় থেমে থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়ে, এর অধিপতি দেবতাই হচ্ছে বায়ু। এছাড়া এই সময়কালে যারা বিমান বাহিনী বা বিমানবন্দরে কাজকর্ম করছেন বা এয়ার হোস্টেস হিসাবে কাজকর্ম করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণিজ্য সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেগুলো জায়গা ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ্ডগোল, অশান্তি, মামলা, মোকদ্দমা এই দিক থেকে কিন্তু দূরে থাকা উচিত। কারণ এখানটাতে কী করবে, বৃদ্ধি করে দিবে, খরচাপাতি বৃদ্ধি করে দিবে। এবং মঙ্গল কিন্তু এই সময় দ্বাদশ ঘরেই অবস্থান করছে, অর্থাৎ এই কাজগুলোর দিক থেকে কিছুটা হলেও এই নক্ষত্রে যখন থাকবে তখন একটু দূরে থাকাই ভালো, গণ্ডগোল, অশান্তি, ঝুটঝামেলা থেকে। তবে সাথী নক্ষত্রে যখন থাকবে রাহুর নক্ষত্র, রাহু তো চতুর্থ ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো বায়ু যেরকম স্থির থাকে না সেরকম কিন্তু মনকেও স্থির রাখবে না। মনকে চট করে একটু তো অধৈর্য হয়ে যাওয়া, ধৈর্য হারিয়ে ফেলা, এগুলো কিন্তু করলে চলবে না এই সময়কালে। কারণ রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে। অতএব যে কোনো কাজে ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে। কারণ মঙ্গলের আবার চতুর্থ দৃষ্টি উচ্চ ঘরে পড়ছে, যেটা যোগাযোগের ঘর। তো সেই জায়গাটাতে যথেষ্ট মনকে স্থির রাখতে হবে বৃশ্চিক রাশিকে। এরপরে অক্টোবরের 13 তারিখে বিশাখা নক্ষত্রে চলে আসবে। বিশাখা নক্ষত্রে একদম 27 অক্টোবর পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। বিশাখা নক্ষত্রে 3টি চরণ পড়ছে এই তুলা রাশিতে, চতুর্থ চরণটি পড়ছে বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশিতে যখন আবার মঙ্গল রাশি পরিবর্তন নিজের রাশিতে থাকবে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। এবং তখন আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে, আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নেবে, নবম ঘরে চলে আসবে। তখন দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিও পড়বে এই মঙ্গলের উপর, অর্থাৎ রাশির উপরে। বিশাখা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে কি বড় রাজগেট, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব। আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় করে আসতো বা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত, তো একটা সম্মান দেওয়ার জন্য রাস্তাতে একটা বড় গেট করা হতো, যেটাকে রাজগেট বলা হয়। এবং এর আরও একটি সিম্বল হচ্ছে, সেটা হচ্ছে কি যে কুমারের চাকা, যে চাকার মধ্যে মাটি রেখে দিয়ে নিজের হাত দিয়ে তৈরি
করা, মাটির পাত্র, এই জিনিসটাকে। তো অর্থাৎ নিজের অ্যাম্বিশনটাকে এখানটাতে বুঝাচ্ছে, নিজের লক্ষ্য প্রাপ্তির জিনিসটাকেও এখানটাতে বুঝাচ্ছে। তো বিশাখা নক্ষত্রও যথেষ্ট ভালো ফল থাকবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে এই মঙ্গলের উপরে। অর্থাৎ জীবনে কোনো একটা ভালো জিনিস পেয়ে যাওয়া, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না। যেমন মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে তার মূল ত্রিকোণ রাশিতে, সেটা হচ্ছে কি ওই মেষ রাশিতে। তো কোর্ট কেস মোকদ্দমায় যারা বহুদিন ধরে ঝুলছিলেন, যেখানটাতে জয়ী লাভ করতে পারছিলেন না, জয়ী হাসিল হতে পারছিলেন না, এই সময় কিন্তু জয়ী হবার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। আর্থিক দিক যথেষ্ট উন্নতির যোগ থাকছে। যারা বড় বড় প্রজেক্টের আশায় রয়েছেন, বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, সেই সমস্ত দিক থেকে বিশেষ উন্নতি, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলোতে উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে শত্রুদের উপর বিজয় হাসিল হবে। যারা কোনো সিআইডি, সিবিআই, এই সমস্ত বড় বড় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কাজগুলো সমাজের সামনে উঠে আসে না, সেই কাজগুলোতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড, অ্যাওয়ার্ড, পুরস্কার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই বৃশ্চিক রাশি যারা এই সমস্ত কাজে রয়েছে, বা যারা ডিফেন্সের কাজে যুক্ত রয়েছেন, যারা সেনাবাহিনীর কাজে যুক্ত রয়েছেন, প্রশাসনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। তবে বিশাখা নক্ষত্রের আরও মাইনাস দিক রয়েছে। সেটা হচ্ছে কি, যে কোনো কাজে সফলতা পেয়ে গেলেও তাতে কিন্তু আবার মন ভরে না, যদি আরও একটু কিছু বেশি পাওয়া যেত, এরকম কিন্তু বিশাখা নক্ষত্র মনে হয়। তবে মঙ্গলের এই অবস্থান বিশাখা নক্ষত্রে, মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকছে সপ্তম ঘরে। অর্থাৎ এই সময়কালে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু আবার সাবধান। কারণ ওই যে বললাম, আলোচনা জিনিসটা সহ্য করতে পারে না, যেটা সাথী নক্ষত্রে। এবার গুরুর দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে, রাহুর উপর দৃষ্টি থাকছে। অতএব এই জায়গাটাও একটু দেখতে হবে এই সময়কালে। অতএব নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু বিশেষ সাবধান এই সময়কালে থাকতে হবে। তো যাই হোক, এই তিনটি নক্ষত্রে যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে, সংঘর্ষের মধ্যেই সফলতা থাকবে বৃশ্চিক রাশির। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরেই করতে হবে, নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যোগব্যায়াম, প্রাণায়াম, এই সমস্ত অবশ্যই করা উচিত। শরীরচর্চা যথেষ্ট করা উচিত। দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান, রাশির অধিপতির দ্বাদশ ঘরে অবস্থান, অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা অবশ্যই উচিত এই সময়কালে বৃশ্চিক রাশির। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। নিত্য দিন বজরংবলীর দর্শন করবেন, বাবার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এরকম আরও রোচক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।